হ্যালো ভিউয়ার্স, আজকে আমি তোমাদের যে চ্যাপ্টার সম্বন্ধে এখানে আলোচনা করব এটা তোমাদের রিলেটেড ট্রেডের মধ্যেই পড়ে, ওয়েল্ডিং। এখানেতে আমরা কি শিখব, এখানেতে যে ওয়েল্ডিং কাকে বলে, অর্থাৎ দুটো মেটালকে যে প্রসেসে আমরা জয়েন করে থাকি সেটার এটা একটা প্রসেস, এটা একটা পার্মানেন্টলি জয়েন প্রসেস। এই চ্যাপ্টারে মেনলি আজকের ভিডিওতে আমরা যেটা করব সেটা হচ্ছে ইলেকট্রিক আর্ক ওয়েল্ডিংয়ের উপরই বেশিরভাগটা দেখাবো। আমি আমার নেক্সট ভিডিওতে তোমাদের গ্যাস ওয়েল্ডিং বা তার কিছু জিনিস আছে সেই সম্বন্ধে দেখো ওয়েল্ডিং কাকে বলে, এটা একটা ডেফিনেশন যদি আমরা দিই, দেখা যাক কি ডেফিনেশন হচ্ছে। ওয়েল্ডিং ইজ এ মেটেরিয়ালস জয়েনিং প্রসেস, এটা একটা মেটাল জয়েনিং প্রসেস আর কি, হুইচ প্রডিউসেস কোয়ালেন্সেস অফ মেটেরিয়ালস বাই হিটিং দেম টু সুইটেবল টেম্পারেচার। একটা নির্দিষ্ট টেম্পারেচারে এনে দুটো মেটালকে সংযুক্তিকরণ বা মিলন করানো হচ্ছে, সেটাকেই বলছি আমরা ওয়েল্ডিং। উইথ অর উইদাউট অ্যাপ্লিকেশন অফ প্রেশার, এখানে আমরা প্রেশার দিতে পারি বা নাও দিতে পারি। অর বাই অ্যাপ্লিকেশন অফ প্রেশার অ্যালোন, বা শুধু প্রেশার দিতে পারি। অ্যান্ড উইথ অর উইদাউট দ্য ইউজ অফ ফিলার মেটেরিয়াল, ফিলার মেটেরিয়াল ব্যবহার করতে পারি বা নাও করতে পারি। অর্থাৎ ফিলার মেটেরিয়াল ব্যবহার বা না ব্যবহার করে, প্রেশার দিয়ে বা না দিয়ে, দুটো মেটালকে একটা সুইটেবল হিট বা টেম্পারেচারে এনেতে আমরা যদি সেটাকে সংযুক্তিকরণ করি বা যোগ করি, সেটাকে আমরা বলবো ওয়েল্ডিং। এটা কোথায় ব্যবহার করা হয়? ইউজেস অফ ওয়েল্ডিং। ওয়েল্ডিং ইজ ইউজড ফর মেকিং পার্মানেন্ট জয়েন্টস। যখন দুটো মেটালকে আমরা পার্মানেন্টলি জয়েন করব তখন এই জায়গায় আমরা ব্যবহার করতে পারি। সেকেন্ডলি, ইট ইজ ইউজড ইন দ্য ম্যানুফ্যাকচার অফ অটোমোবাইল বডিজ, অর্থাৎ গাড়ির বডি বানানোর জন্য সেখানে ওয়েল্ডিং করি। এয়ারক্রাফট ফ্রেমস, এরোপ্লেন বানানোর জন্য। রেলওয়ে ওয়াগানস, রেলওয়ের ওয়াগানে জয়েনিং করার জন্য বা বানানোর জন্য। মেশিন ফ্রেমস, বিভিন্ন মেশিনে ফ্রেম বানানোর জন্য। স্ট্রাকচারাল ওয়ার্কস, কোনো কিছু স্ট্রাকচার বানানোর জন্য। ট্যাঙ্কস, ফার্নিচার, বয়লার্স, জেনারেল রিপেয়ার ওয়ার্ক অ্যান্ড শিপ বিল্ডিং, এমনকি জাহাজ তৈরির ক্ষেত্রেও আমরা এই ওয়েল্ডিং ব্যবহার করে থাকি। টাইপস অফ ওয়েল্ডিং, মেনলি দু টাইপসের আমরা ওয়েল্ডিং হয় আর কি, সেটা হচ্ছে একটা ফিউশন অর নন প্রেশার ওয়েল্ডিং, অর্থাৎ যেখানে মেটালটা গলবে বা এখানে ফিলার মেটেরিয়াল ব্যবহার গলবে, সেখানে প্রেশার কিছু দেওয়ার দরকার পড়বে না। আর সেকেন্ডলি হচ্ছে নন ফিউশন অর প্রেশার ওয়েল্ডিং, যেখানেতে গলন হবে না কিন্তু প্রেশার দিয়ে সেটাকে জয়েনিং করব। যেমন এখানে দেখানো হয়েছে, দেখো যে এখানটাতে মেটালটা গলছে, এই যে ওয়েল্ড পজিশন, এখানে একটা গলনের ক্ষেত্রে দেখানো হয়েছে। আর ওইখানেতে দেখো ছবিতে যে কি আছে না, সেখানে দুটো মেটালকে আমরা প্রেশার দিয়ে জয়েন করছি। ফিউশন অর নন প্রেশার ওয়েল্ডিং, ফিউশন অর নন প্রেশার ওয়েল্ডিং সাধারণত তিন ভাগে ভাগ করা হয়। একটা হচ্ছে ইলেকট্রিক আর্ক, সেকেন্ডলি আমরা যদি বলি সেটা হচ্ছে গ্যাস ওয়েল্ডিং, থার্ড যেটা সেটা আসবে কেমিক্যাল রিয়াকশন। এই ইলেকট্রিক আর্ক আবার 8টা ভাগে বিভক্ত। ফার্স্ট হচ্ছে কার্বন আর্ক ওয়েল্ডিং, সেকেন্ড মেটাল আর্ক ওয়েল্ডিং, থার্ড ইনার্ট গ্যাস ওয়েল্ডিং, ফোর্থ স্টার্ড আর্ক ওয়েল্ডিং, ফিফথ সাবমার্জ আর্ক ওয়েল্ডিং, সিক্সথ প্লাজমা আর্ক ওয়েল্ডিং, সেভেন্থ ইলেকট্রোস্ল্যাগ আর্ক ওয়েল্ডিং, এইট অ্যাটমিক হাইড্রোজেন ওয়েল্ডিং। এখানে হাইড্রোজেন গ্যাসটা শিল্ডিং হিসাবে ব্যবহার করা হয়। গ্যাস ওয়েল্ডিং সাধারণত অক্সি অ্যাসিটিলিন ওয়েল্ডিংয়ে আমরা ব্যবহার করে থাকি। কেমিক্যাল রিয়াকশান যেটা বলা হয় সেটা থার্মিট ওয়েল্ডিং বলা হয়। এছাড়া ইনার্ট গ্যাস ওয়েল্ডিং আবার দুভাগে বিভক্ত। টাংস্টেন ইনার্ট গ্যাস, সংক্ষেপে এটাকে টিক বলা হয়। মেটালিক ইনার্ট গ্যাস ওয়েল্ডিং, এটাকে সংক্ষেপে মিগ বলা হয়। ফোরজিং অর প্রেশার ওয়েল্ডিং, ফোরজিং অর প্রেশার ওয়েল্ডিং, হট প্রেশার ওয়েল্ডিং, অর্থাৎ এখানেতে হিট ব্যবহার করছি। আর কোল্ড প্রেশার ওয়েল্ডিং, এখানে আমরা কোনো প্রকার হিট ব্যবহার করব না। হট প্রেশার ওয়েল্ডিং, হিট জেনারেটেড বাই, অর্থাৎ কি প্রকারে আমরা এই হিটটাকে ওখানে ব্যবহার করছি। নাম্বার ওয়ানেতে দেখো ব্ল্যাক স্মিথ ওয়্যার, অর্থাৎ কামারশালাতে যেভাবে গরম করাই মেটালকে ওয়েল্ডিং করা হয় সেটা হচ্ছে ব্ল্যাক স্মিথ ফায়ার। ইলেকট্রিক কারেন্ট ব্যবহার করে আমরা মেটালকে হিট করতে পারি। থার্ডলি
ফ্রিকশন, ঘর্ষণের ফলে যে তাপ উৎপন্ন হয় তার ফলে যে আমরা যেভাবে মেটাল জয়েন করি সেই প্রসেসটাও হতে পারে। ব্ল্যাকস্মিথ ফায়ার যেটাকে করা হয় সেটাকে কি বলা হয়? ব্ল্যাকস্মিথ ফোর্জ ওয়েল্ডিং। ইলেকট্রিক কারেন্ট দিয়ে যেটা করা হয় সেটা বলা হয় রেজিস্ট্যান্স ওয়েল্ডিং। ফ্রিকশনের মাধ্যমে যেটা করা হয় সেটা বলা হয় ফ্রিকশন ওয়েল্ডিং। এই রেজিস্ট্যান্স ওয়েল্ডিং আবার কয়েকটা ভাগে বিভক্ত। নাম্বার 1 স্পট ওয়েল্ডিং, নাম্বার 2 সিম ওয়েল্ডিং, নাম্বার 3 প্রজেকশন ওয়েল্ডিং, নাম্বার 4 আপসেট বাট ওয়েল্ডিং, নাম্বার 5 ফ্ল্যাশ বাট ওয়েল্ডিং, নাম্বার 6 পারকাশন ওয়েল্ডিং। ক্লাসিফিকেশন অফ ওয়েল্ডিং প্রসেস, অর্থাৎ যে ওয়েল্ডিংয়ের যে প্রসেস যে কটা আছে তার উপরে আমরা ক্লাসিফিকেশন করলে কীরকম দাঁড়াবে? আর্ক ওয়েল্ডিং। আর্ক ওয়েল্ডিংয়ের কয়েকটা প্রসেস, সেটা হচ্ছে কার্বন আর্ক, মেটাল আর্ক, মেটাল ইনার্ট গ্যাস, টাংস্টেন ইনার্ট গ্যাস, প্লাজমা আর্ক, সাবমার্জড আর্ক, ইলেকট্রোস্ল্যাগ। আবার গ্যাস ওয়েল্ডিং, এই গ্যাস ওয়েল্ডিংয়েরও আমরা আবার এখানে 3টে প্রসেস পেতে পারি, অক্সি অ্যাসিটিলিন, এয়ার অ্যাসিটিলিন, অক্সি হাইড্রোজেন। 3 নাম্বার রেজিস্ট্যান্স ওয়েল্ডিং, এগুলোর মধ্যে কি কি আসবে? বাট, স্পট, সিম, প্রজেকশন, পারকাশন। 4 নাম্বার থার্মিট ওয়েল্ডিং, 5 নাম্বার সলিড স্টেট ওয়েল্ডিং। এগুলোর মধ্যে কয়েকটা ভাগ আছে দেখো, ফ্রিকশন, আল্ট্রাসনিক, ডিফিউশন, এক্সপ্লোসিভ, নিউয়ার ওয়েল্ডিং, এগুলো নতুনভাবে এসেছে যেগুলো ইলেকট্রন বিম, লেজার বিম। নেক্সট রিলেটেড প্রসেস, অর্থাৎ এই ওয়েল্ডিং প্রসেসের মাধ্যমে আর যে সমস্ত কাজ আমরা করি সেগুলোকে আমরা প্রসেসের মধ্যে দেখাবো। অক্সি অ্যাসিটিলিন কাটিং, অর্থাৎ যে প্রসেসে আমরা মেটাল কেটে থাকি, আর্ক কাটিং, আর্ক দিয়েও কাটিং করে থাকি। হার্ড ফেসিং, এই প্রসেসের মাধ্যমে আমরা হার্ড ফেসিং করে থাকি, ব্রেজিং করে থাকি, অ্যান্ড শোল্ডারিং। আর্ক ওয়েল্ডিং ইকুইপমেন্ট, এই আর্ক ওয়েল্ডিং ইকুইপমেন্ট এটাই আজকে আমাদের এখানে মুখ্য আলোচ্য বিষয়। এটাই আর্ক ওয়েল্ডিং করতে গেলে কি কি ইকুইপমেন্টের দরকার হবে? নাম্বার 1 এ ওয়েল্ডিং জেনারেটর ডিসি অর ট্রান্সফরমার, অর্থাৎ একটা এসি বা ডিসি ট্রান্সফরমারের মাধ্যমে পাওয়ার সাপ্লাই। 2 কেবলস, 1 ফর ওয়ার্ক অ্যান্ড 1 ফর ইলেকট্রোড। দুটো এখানে কেবিল লাগবে, একটা ওয়ার্কের সঙ্গে যুক্ত থাকে অর্থাৎ যেটা মেটাল পিস যেটা আমাদের জব, আর দ্বিতীয়টা হবে যেটা ইলেকট্রোড, যেখানে আমরা ইলেকট্রোডটা লাগাবো বা ইলেকট্রোড হোল্ডারটা লাগানো থাকে সেটা একটা কেবিল হয়। 3 নাম্বার ইলেকট্রোড হোল্ডার, ইলেকট্রোড হোল্ডারের একটা অংশ। 4 নাম্বার ইলেকট্রোড, অর্থাৎ যেটা ফিলার মেটেরিয়াল হিসেবে কাজ করে। 5 নাম্বার প্রোটেকটিভ শিল্ড, এটা কীরকম না, আমরা যখন প্রচুর আর্ক হয় সাধারণত খালি চোখে দেখলে আমাদের চোখের প্রবলেম হয়, সেজন্য একটা গ্লাস ব্যবহার করি, যেটা আমাদের একটা হেলমেট বলতে পারো, যার সাথে একটা গ্লাস থাকে, যেটা আমরা সাধারণত এমনি নর্মাল ওয়েতে দেখতে পাই না, কিন্তু ওয়েল্ডিং করার সময় সেটার মাধ্যমে আমরা স্পষ্ট দেখতে পাই এবং এতে চোখের আমাদের কোনো প্রকার ক্ষতি হয় না। এছাড়া দরকার কি গ্লাভস, যাতে আমাদের কোনো প্রকার ইলেকট্রিক শক না লাগে বা কোনো যদি হিট বস্তু কিছু থাকে সেটা যাতে ধরে ফেললে চট করে আমাদের হাতে ছ্যাঁকা না লাগে। 7 নাম্বার ওয়্যার ব্রাশ, অর্থাৎ যে ওয়েল্ডিং করার পরে স্ল্যাগ জমা হয় সেগুলোকে ঠুকে ভাঙার জন্য একটা চিপিং হ্যামারের ব্যবহার করা হয়, আর ওয়্যার ব্রাশ দিয়ে সেটাকে আমরা পরিষ্কার করে থাকি। গগলস, এটা চিপিং করার সময় ব্যবহার করা হয়ে থাকে। এখন এক ধরনের গগলস যেটা আমাদের সাধারণত ডাইরেক্টলি প্রোটেকটিভ শিল্ডের ব্যবহারের জায়গাও আমরা ব্যবহার করে থাকতে পারি। চলো এগুলো আমরা যদি একটু ফিজিক্যালি দেখে নিই তাহলে খুব ভালো হয়। ওইখানেতে তোমাদের যে দেখিয়েছিলাম যে কটা জিনিস, অর্থাৎ সেগুলো একটু ফিজিক্যালি দেখলে কি না, এটা একটা পাওয়ার সাপ্লাই যেটা আমরা এখন আর্ক ওয়েল্ডিংয়ের কাজে ব্যবহার করব। যদিও এটা ওইখানেতে এসি বা ডিসি জেনারেটরের কথা বলেছিল, এটা নয়, এটা একটা আইজিবিটি টেকনোলজির একটা মেশিন। আইজিবিটির ফুল ফর্ম ইন্টিগ্রেটেড বাইপোলার ট্রানজিস্টার, বা এটা অনেক ক্ষেত্রে মসফেট সিস্টেমের, অর্থাৎ মেটাল অক্সাইড সেমিকন্ডাক্টর ফিল্ড এফেক্ট ট্রানজিস্টার, এগুলো ব্যবহার করে থাকি আমরা। তো এটা একটা সেই মেশিন, এই মেশিনেতে 5 অ্যাম্পিয়ারের সাপ্লাই থেকে আমরা সাপ্লাই নিতে পারি। এখানেতে কারেন্ট সাপ্লাই এলে এখানেতে এটা লাইট জ্বলে এবং সুইচিং করা হয়। দেখো এখানেতে আমরা বলেছিলাম না যে দুটো ওইখানে পোল ব্যবহার করি, একটা দেখো এখানেতে পজিটিভ একটা নেগেটিভ। এই এসি মেশিনের ক্ষেত্রে এটা যদি আমরা কোনো কারণে চেঞ্জ করি কিছু অসুবিধা এসে যায় না, কিন্তু যদি এটা ডিসি মেশিন হতো তাহলে পজিটিভটা পজিটিভ এবং নেগেটিভটা নেগেটিভেতে লাগানো হয়।
এক্ষেত্রে এটা সেকেন্ড পার্ট হিসাবে আমরা দুটো এখানেতে বলেছিলাম ওয়্যার লাগে, একটা কানেক্ট করা হয় যেটা ইলেকট্রোড হোল্ডারের সাথে ব্যবহার করি, এটা হচ্ছে সেই ইলেকট্রোড হোল্ডার, এবং তার সাথে একটা পয়েন্ট এসেছে যেটা এখানের আমরা সাধারণত পজিটিভ প্রান্তের সঙ্গে যুক্ত করে থাকি। এবং এইখানেতে এই ইলেকট্রোড হোল্ডারের মধ্যে আমরা দেখো এটা একটা প্যাকেট, একটা ইলেকট্রোডের প্যাকেট আছে, এই হচ্ছে সেই ইলেকট্রোড। এই ইলেকট্রোডের বাইরে কি না একটা কোটিং করা আছে, এবং এটা হচ্ছে সেই মেটাল, বাইরে যেটা ফ্লাক্স বলা হয় সেটা, এইটা হচ্ছে সেই ফ্লাক্স। এই ইলেকট্রোড হোল্ডারকে একটু চেপে ধরেই আমরা এর যে পয়েন্ট একটা বেস করা আছে সেইখানটাতে, অর্থাৎ যে মেটাল অংশটা বেরিয়ে আছে সেই জায়গাতে ধরি। এরপর নেক্সট আর একটা এন্ড যেটা আছে, যেটা আমাদের ওয়ার্ক পিসের সাথে ব্যবহার করা হয়, এ একটা প্রান্ত যেটা ওয়ার্ক পিসের সাথে ক্ল্যাম্প করার জন্য এরকম ব্যবহার করা হচ্ছে স্প্রিং সিস্টেমে, সেটা আমরা এইখানেতে এই প্রান্তে অর্থাৎ নেগেটিভ প্রান্তেতে লাগাবো। এটা আমরা বেস মেটালেতে গিয়ে আটকাবো, এবং এখান থেকে গিয়ে অর্থাৎ এরপর এদের দুজনের মধ্যে যদি পাওয়ার সাপ্লাই থাকে আমরা এটাকে শর্ট করি, তবে এই সার্কিটটা আমাদের ক্লোজ হবে। এটা করার পরে যে ওয়েল্ড পুল জমা হয়, অর্থাৎ তারপরে যেখানে স্ল্যাগ তৈরি হবে, সেই স্ল্যাগটাকে ভাঙার জন্য আমরা কি বলেছিলাম, একটা হ্যামার, অর্থাৎ এই প্রসেসে এটাকে ঘা দিয়ে টুকরো করা হয়। এ দেখো এটা ওয়্যার ব্রাশ, সেখান থেকে পরিষ্কার করে দেওয়া হয়। এই সব কাজ করতে গিয়ে তোমাদের যেটা লাগবে সেটা এই ধরনের একটা, আমাদের কি হয় চামড়ার গ্লাভস ব্যবহার করতে হয়। তার ফলে কি হয় না, ইলেকট্রিক শক কোনো কারণে যদি এখানেতে ক্লোজ সার্কিট বা শর্ট সার্কিট হয়ে থাকে, সেইটা আমাদের যাতে শক না লাগে, হঠাৎ করে কোনো গরম বস্তু যদি আমরা হাত দিয়ে ফেলি ছ্যাঁকা লাগার সম্ভাবনা থাকে, তখন এই ধরনের গ্লাভস আমরা ব্যবহার করি। এছাড়াও দেখো এখানে এই ধরনের একটা গগলস আছে, যেটা আমরা সাধারণত চিপিং করার ক্ষেত্রে এটা সাদা ব্যবহার করি, কিন্তু এই গগলসটা আমাদের কি না, এটা এমনি সাধারণভাবে যদি এখান থেকে দেখি আমরা কিচ্ছু দেখতে পাবো না, কিন্তু যদি এটা আমরা এই ওয়েল্ডিং করার সময় যে আর্ক তৈরি হবে তখন যদি এটা পরি, তখন ওই আর্কটা আমাদের কাছে স্পষ্ট হবে এবং চোখটা সহজে ক্ষতিগ্রস্ত হয় না। একটু আমরা আগে যে ফিজিক্যালি জিনিসগুলো দেখলাম সেগুলোকে একটা ডায়াগ্রামের মাধ্যমে কিভাবে কানেকশন করানো হয়েছে সেটা দেখো। এখানে এই রেড পোর্শনটা আমার পাওয়ার সাপ্লাই হিসেবে কাজ করেছে। রেড পোর্শনের একটা পোর্শন থেকে দেখো একটা কেবিল গেছে, যেটা ইলেকট্রোড হোল্ডারের সাথে, অর্থাৎ আমরা দুটো কেবিল যে ব্যবহার করবো বলেছিলাম তার মধ্যে ওটা একটা কেবিল, আর সেকেন্ড কেবিলটা আমাদের কাছে ওয়ার্ক পিসের কাছে। এই ইলেকট্রোড হোল্ডারের সাথে একটা মধ্যে দেখো ইলেকট্রোড লাগানো হয়েছে, এবং এটার থেকে একটা ফ্লাশিং করে এই কালারটা দেখানো হয়েছে যে একটা ফ্লাশ হচ্ছে, অর্থাৎ এটা একটা ডায়াগ্রাম যে আমরা কিভাবে এই মেশিন ব্যবহার করে থাকি। ওয়েল্ড জয়েন্ট টার্মিনোলজি, অর্থাৎ ওয়েল্ডিং প্রসেসে জয়েন করতে গিয়ে কিছু কিছু টার্ম এসে পড়ে যেগুলো আমাদের দরকার জেনে রাখা। সেটা কীরকম না, পেরেন্টাল মেটাল, অর্থাৎ যে দুটো মেটালের মধ্যে আমরা জয়েন করছি। ওয়েল্ড পুল, অর্থাৎ এই ইলেকট্রোডটা গলনের পরে যে এখানে জমা হচ্ছে সেই উঁচু উঁচু অংশ, এটাকে আমরা বলছি ওয়েল্ড পুল। এখানে দেখো এজ প্রিপারেশন, অর্থাৎ এজটাকে একটু গ্রাইন্ডিং করে একটা অ্যাঙ্গেল দেওয়া হয়েছে, আর মাঝখানে একটা গ্যাপ রাখা হয়েছে, মিনিমাম একটা গ্যাপ রাখতে হয়। এরপর আমরা ইলেকট্রোডটাকে যে ডিরেকশনে আস্তে আস্তে ওয়েল্ড পুল তৈরি হচ্ছে, ইলেকট্রোড আস্তে আস্তে এইদিকে সরতে সরতে আসছে। এখানেতে দেখানো হয়েছে দেখো যে এক্সেস ওয়েল্ড মেটেরিয়াল যেটা গলে পর, অর্থাৎ এই যে উঁচু উঁচু অংশ, সেটা এখানেতে একটা ক্রস সেকশনের ছবির মাধ্যমে দেখানো হয়েছে। পেনিট্রেশন হেড, অর্থাৎ এখানে গলে এই দুটো মেটালের সাথে যেভাবে আমাদের জমা হয়েছে মেটালটা এবং সংযুক্তিকরণ হয়েছে সেটাও এখানে ছবিতে দেখানো হয়েছে। ফিউশন ওয়েল্ডিং, অর্থাৎ যে প্রসেসেতে গলে গিয়ে মেটাল জয়েন্ট হচ্ছে সেই ফিউশন ওয়েল্ডিং এখানে দেখানো হয়েছে। দেখো এই অংশটাকে হয়তো ওয়েল্ড যেটা লেখা আছে, অর্থাৎ গলে এই জায়গাটা মেটাল জমা হয়েছে, বেস মেটাল এখানে দেখো দেখানো হয়েছে আলাদা করে। এটা একটা ইলেকট্রোডের ছবি দেখানো হয়েছে, মাঝখানে যেটা কি হচ্ছে কোর ওয়্যার, অর্থাৎ যেটা গলে যায়, আর তার সাইডে দেখো ইলেকট্রোড কোটিং, এই ভায়োলেট কালারের যে দুটো একটা কোটিং দেখানো হয়েছে, অর্থাৎ একটা ইলেকট্রোডের বাইরের দিকে একটা কোটিং করা থাকে আর্ক স্টিম বা ফুলঝুরি, যেটা আমাদের ঝর্নার মতন অর্থাৎ ফুলঝুরির মতন দেখায় যে অংশটা, সেটা দেখো ব্লু কালার দিয়ে দেখানো হয়েছে। এরকমভাবে একটা ওয়েল্ডিং অ্যাটমসফিয়ার, যেখানেতে আমাদের ওয়েল্ডিং হয় সেখানে দেখবে চারিদিকে একটা গ্যাস তৈরি হয়, সেইটাকে ওয়েল্ডিং অ্যাটমসফিয়ার হিসাবে এখানে দেখানো হয়েছে। ফাংশন অফ কোটেড ইলেকট্রোড, একটু আগে যেটা বলছিলাম যে ইলেকট্রোডের সাইডে একটা কোটিং করা থাকে, সেটা কেন করা থাকে? প্রোটেক্টস দ্য ওয়েল্ড ফ্রম অক্সিডাইজিং,
অর্থাৎ অক্সিজেনের সংস্পর্শে এসে এটা যাতে বিক্রিয়া করে অক্সিডাইজিং না হয়ে যায় সেই জন্য ওইখানে একটা আমরা প্রোটেকশন দিই উইথ অ্যাটমসফিয়ার বাই প্রডিউসিং এ শিল্ড অফ গ্যাস। একটা গ্যাস তৈরি হয় যেটা আমাদের সরাসরি অক্সিজেনকে ওই জায়গাতে আসতে দেয় না। অ্যারাউন্ড দ্য আর্ক অ্যান্ড ওয়েলপুল, ওয়েলপুল একটু আগে ছবিতে যেটা দেখাচ্ছিলাম, অর্থাৎ সেই সংস্পর্শে যাতে অক্সিজেন না আসে সেই জন্য একটা কৃত্রিমভাবে ওইখানে গ্যাস তৈরি করা হচ্ছে, তার ফলে বিক্রিয়া অর্থাৎ অক্সিডাইজেশনটা আমাদের হয় না। সেকেন্ডলি প্রোভাইড দ্য স্ল্যাগ হুইচ ফ্লোটস অ্যাট দ্য টপ অফ দ্য মোল্টেন মেটাল, অর্থাৎ যে স্ল্যাগটা জমা হচ্ছে মোল্টেন মেটালের উপরে, শো অ্যাজ টু প্রোটেক্ট দ্য ওয়েল্ড ফ্রম র্যাপিড কুলিং, যাতে খুব তাড়াতাড়ি এটা ঠান্ডা না হয়ে যায়, খুব তাড়াতাড়ি ঠান্ডা যাতে না হয়ে যায় সেই জন্য এটা কাজ করে, ওই স্ল্যাগ এসে জমা হয়। অ্যান্ড টু প্রোটেক্ট ওয়েল্ড ফ্রম অ্যাটমসফিয়ার থেকেও এটাকে প্রোটেক্ট করে। দ্য স্ল্যাগ ইজ দেন ব্রাস্ট অফ আফটার ওয়েল্ড গেটস কুলড, যখন পুরোপুরি ঠান্ডা হয়ে যায় তখন ওই স্ল্যাগটা আমরা ওই চিপিং হ্যামারের সাহায্যে ভেঙে ওয়্যার ব্রাশ দিয়ে পরিষ্কার করে দিই। টার্মস ইউজড ইন ওয়েল্ডিং, ওয়েল্ড পুল যেটা দেখানো হয়েছিল ছবিতে একটু আগে, সেটা কাকে বলবো না, নেচার অফ ডিপোজিশন অফ দ্য ফিলার মেটেরিয়াল, অর্থাৎ ফিলার মেটেরিয়ালটা যেভাবে জমা হয় ইন এ ফিউশন জোন, অর্থাৎ গলনের যে জায়গা অর্থাৎ গোলে যেখানটাতে জমা হচ্ছে, ইজ নোন অ্যাজ ওয়েল্ড পুল, ওটাকে ওয়েল্ড পুল হিসেবে আমরা জানবো। নেক্সট স্ল্যাগ মোল্টেন অর ফিউজড ফ্লাক্স ইজ কল্ড অ্যাজ স্ল্যাগ, অর্থাৎ যে মোল্টেন অর্থাৎ গোলে যে অংশটা জমা অর্থাৎ ফিলার মেটেরিয়াল সেইখানেতে তার উপর একটা কোটিং, সেটাকে আমরা বলছি স্ল্যাগ। ফ্লাক্স মিক্সচার অফ বোরাক্স অ্যান্ড সোডিয়াম কার্বনেট ইজ কোটেড টু ইলেকট্রোড ফর শিল্ডিং পারপাস, আর ইলেকট্রোডের যে ওয়্যার তাকে আমরা বাইরের দিক থেকে একটা কোটিং করি, সেটাকে বলা হয় ফ্লাক্স। এটা সাধারণত বোরাক্স এবং সোডিয়াম দিয়ে তৈরি হয়ে থাকে, এছাড়াও ওর সঙ্গে অনেক উপাদান থাকে যেটা যে প্রয়োজনে দরকার তখন সেই ধরনের ইলেকট্রোড আমরা ব্যবহার করে থাকবো। এবং ইনার মেটেরিয়ালটা যেটা আমরা কি ওয়েল্ডিং করব সেই মেটেরিয়ালের হিসাবে আমাদেরকে ইলেকট্রোডটা চয়েস করতে হয়। ইলেকট্রিক আর্ক বিটুইন দ্য ইলেকট্রোড অ্যান্ড ওয়ার্কপিস ক্লোজ দ্য ইলেকট্রিক সার্কিট, অর্থাৎ কি বললাম যে মেশিনেতে যখন দেখিয়েছিলাম ওর একটা ছিল ইলেকট্রিক হোল্ডারের সাথে কানেকশন ছিল, সেকেন্ড পিসটা আমরা কার সঙ্গে না ওয়ার্ক পিসের সঙ্গে কানেকশন করব। এর ফলে কী হবে, যখন ইলেকট্রোডটা আমরা ইলেকট্রোড হোল্ডারে লাগাবো, এই ইলেকট্রোড হোল্ডারের পয়েন্টটা আমরা ওয়ার্ক পিসে টাচ করা মাত্রই আমাদের যে ইলেকট্রিক কারেন্ট বা সার্কিটটা ক্লোজড হয়ে যাবে, তখন একটা আমরা আর্ক পাবো। সেই আর্ক টেম্পারেচার মে রিচ 10,000 ডিগ্রি ফারেনহাইট, অর্থাৎ এটা 10,000 ডিগ্রি ফারেনহাইট পর্যন্ত পৌঁছায়, বা যদি সেলসিয়াসে বলি 5,500 সেন্টিগ্রেড পর্যন্ত, অর্থাৎ 5,500 ডিগ্রি সেন্টিগ্রেড পর্যন্ত এই টেম্পারেচার পৌঁছাতে পারে, হুইচ ইজ সাফিসিয়েন্ট ফর ফিউশন দ্য ওয়ার্ক পিস এজেস অ্যান্ড জয়নিং দেম, এটা ওই দুটো মেটালকে সংযুক্তিকরণ এবং গলানোর জন্য যথেষ্ট টেম্পারেচার। এখানে একটা আর্ক ওয়েল্ডিং করছে, তার ছবি দেখানো হয়েছে। এই আর্ক ওয়েল্ডিং কেন করা হচ্ছে না, একটু আগে তো বললামই, ইউজেস অ্যান্ড ইলেকট্রিক আর্ক টু কোলেজ মেটালস, অর্থাৎ দুটো মেটালকে সংযুক্তি করার জন্য আমরা এই প্রসেসটা ব্যবহার করে থাকি। আর্ক ওয়েল্ডিং ইজ দ্য মোস্ট কমন মেথড অফ ওয়েল্ডিং মেটালস, অর্থাৎ দুটো মেটালকে সংযুক্তিকরণে আর্ক ওয়েল্ডিং একটা খুবই কমন বা সাধারণ মেথড। ইলেকট্রিসিটি ট্রাভেলস ফ্রম ইলেকট্রোড টু বেস মেটাল টু গ্রাউন্ড, অর্থাৎ ওইখানে ইলেকট্রোডের থেকে আমাদের ইলেকট্রিসিটি এসে বেস মেটাল, তার মাধ্যমে গ্রাউন্ড হয় ইলেকট্রিসিটিটা, বা এখানেতে সাধারণভাবে যদি বলো ইলেকট্রন ওইভাবে পাস হয়ে গিয়ে পর আমাদের এই টোটাল সার্কিটটা কমপ্লিট হয়ে থাকে। প্রিন্সিপিল, কোন প্রিন্সিপিলে এটা কাজ হয়? অ্যান ইলেকট্রিক আর্ক ইজ জেনারেটেড বিটুইন এ কোটেড ইলেকট্রোড অ্যান্ড দ্য প্যারেন্ট মেটাল, একটা আর্ক জেনারেট করি আমরা কোথায় না, আমরা বলেছি ওই ইলেকট্রোড এবং প্যারেন্টাল মেটাল অর্থাৎ বেস মেটাল যার সাথে আমরা এখানে সংযুক্তিকরণটা করছি তার মধ্যে একটা আর্ক সৃষ্টি করি। সেকেন্ড, দ্য কোটেড ইলেকট্রোড ক্যারিজ দ্য ইলেকট্রিক কারেন্ট, ওই ইলেকট্রোডটা একটা ইলেকট্রিক কারেন্টকে ফ্লো করায় টু ফর্ম দ্য আর্ক, ওই আর্কটা ফর্ম করার জন্য প্রডিউসেস এ গ্যাস টু কন্ট্রোল দ্য অ্যাটমসফিয়ার, ওইখানেতে একটা গ্যাস তৈরি করে না, যেটা আমাদের ইলেকট্রোডের সাইডে কোটিং করা হয়েছিল সেটাই এখানেতে ওই গ্যাস সৃষ্টির কাজে লাগানো হয়। টু প্রোভাইড ফিলার মেটাল ফর দ্য ওয়েল্ড বেড, এবং ওই ভেতরে যে ইনার পোর্শনের মেটাল সেটা ওইখানে গলে গিয়ে আমাদের ওয়েল্ড বিডের কাজ করে থাকে। ইলেকট্রিক কারেন্ট মে বি এসি অর ডিসি, অর্থাৎ দু ধরনের কারেন্ট আমরা এখানে ব্যবহার করে থাকি, এসি হতে পারে বা ডিসি হতে পারে, অর্থাৎ অল্টারনেটিভ কারেন্ট বা ডাইরেক্ট কারেন্ট। ইফ দ্য কারেন্ট ইজ ডিসি, যদি ডিসি কারেন্ট ব্যবহার করি, দ্য পোলারিটি উইল অ্যাফেক্ট
দ্য ওয়েল্ড সাইজ অ্যান্ড অ্যাপ্লিকেশন। ডিসি কারেন্ট ব্যবহার করতে গেলে একটু সতর্কতা এবং এর একটু স্কিলের প্রয়োজন হয়। শিল্ডেড মেটাল আর্ক প্রসেস, কি প্রসেসে না ইন্টেন্স হিট অ্যাট দ্য আর্ক মেল্টস দ্য টিপ অফ দ্য ইলেকট্রোড। ওই ইলেকট্রোডের একদম ডগাতে একটা আর্ক তৈরি করা যখন হয় ওখানে হিট হয়ে গিয়ে সেটা গলে যায়। নেক্সট টিনি ড্রপস অফ মেটাল এন্টার দ্য আর্ক স্টিম। ওই আর্ক স্টিমের মধ্যে তখন একটা ছোট্ট ছোট্ট অংশ হিসাবে গলে গলে ড্রপ ওইখানেতে পড়তে থাকে পেরেন্টাল মেটালের ওপরে। নাম্বার 3, অ্যাজ মোল্টেন মেটাল ইজ ডিপোজিটেড এ স্ল্যাগ ফর্ম ওভার। যখন মোল্টেন মেটালটা ওর মধ্যে জমা হয় ওপরেতে ঠান্ডা হয়ে যাওয়ার পরে একটা স্ল্যাগ তৈরি হয়ে যায়। দ্য বিড হুইচ সার্ভস অ্যাজ অ্যান ইনসুলেশন, ওটা একটা ইনসুলেশন বা প্রতিরোধের কাজ করে এগেনস্ট এয়ার কন্টামিনেন্টস ডিউরিং কুলিং। যখন ঠান্ডা হয় তখন ওই বাতাসের সংস্পর্শে ওটাকে আসতে দেয় না সরাসরিভাবে। আফটার এ ওয়েল্ড পাস, যখন একটা ওয়েল্ডিং পাস করে অর্থাৎ একটা বিড তৈরি হয়ে চলে আসে, দেন আমরা ওটাকে ঠান্ডা হতে দেন দ্য কুল দ্য অক্সাইড লেয়ার ইজ রিমুভ বাই এ চিপিং হ্যামার। তারপরে ওটা ঠুকে চিপিং হ্যামার দিয়ে ভেঙে দেওয়া হয় অ্যান্ড ক্লিন উইথ এ ওয়্যার ব্রাশ দিয়ে ঘষে পরিষ্কার করে তারপরে নেক্সট ওয়েল্ডিং বিড আমরা তৈরি বা ওয়েল্ড পুল আমরা নেক্সট তৈরি করতে পারবো। আর্ক ওয়েল্ডিংয়ের কী কী অ্যাডভান্টেজ আছে দেখো। মোস্ট এফিসিয়েন্ট ওয়ে টু জয়েন মেটালস, এটা খুব দক্ষভাবে বা সুদক্ষভাবে এটাতে কাজ করা যায়। আর্ক ওয়েল্ডিংয়ের লোয়েস্ট কস্ট জয়েনিং মেথড, খুব কম খরচাতে হয়। অ্যাফোর্ডস লাইটার ওয়েট থ্রু বেটার ইউটিলাইজেশন অফ মেটেরিয়ালসের ইউটিলাইজেশন খুব ভালো হয় এখানে। জয়েন্টস অল কমার্শিয়াল মেটাল, যে কোনো কমার্শিয়াল মেটাল এখানে জয়েন করতে পারি। প্রোভাইড ডিজাইন ফ্লেক্সিবিলিটি, এখানেতে ডিজাইনের উপরেও আমরা অনেক ফ্লেক্সিবিলিটি পেয়ে থাকি। এর কিছু কিছু লিমিটেশন আছে, লিমিটেশনের মধ্যে ম্যানুয়ালি অ্যাপ্লাইড দেয়ার ফর হাই লেবার কস্ট। এটা যেহেতু ম্যানুয়ালি করতে হয় তাই এখানেতে লেবার কস্ট একটু বেশি হয়ে যায়। নিড হাই এনার্জি কজিং ডেঞ্জার, এখানে খুব বেশি পরিমাণে বিদ্যুৎ খরচ হয় এবং যেটা একটা রিস্কের বা হয়ে থাকে। নট কনভিনিয়েন্ট ফর ডিসঅ্যাসেম্বলি, এটা সহজে আর আমরা আলাদা করতে পারবো না একবার জয়েন করার পরে। ডিফেক্টস আর হার্ড টু ডিটেক্ট অ্যাট জয়েন্টস, যে পর্যন্ত জয়েন্ট করা হয়ে গেছে সেখান থেকে যদি কোনো ডিফেক্ট থেকে থাকে সেটা সহজে ডিটেক্ট করা মুশকিল হয়ে যায়। কম্পারিজেশন অফ এসি অ্যান্ড ডিসি আর্ক ওয়েল্ডিং, এসি আর ডিসি আর্ক ওয়েল্ডিংয়ের মধ্যে আমরা যদি একটু তুলনা করি তাহলে দেখতে পারবো কিছু পয়েন্ট এখানেতে উঠে আসে। এসিতে আমরা মোর এফিসিয়েন্সি বলছি, সেখানেতে ডিসিতে আমরা বলছি লেস এফিসিয়েন্সি। এসিতে বলছি পাওয়ার কনজামশন লেস অর্থাৎ কম খরচা হয়, ডিসিতে বলছি পাওয়ার কনজামশন মোর, এখানে ডিসিতে পাওয়ার কনজামশনটা বেশি হয়। কস্ট অফ ইকুইপমেন্ট ইজ লেস, এসিতে কস্ট অর্থাৎ খরচাটা কম হয়, ডিসিতে কস্ট অফ ইকুইপমেন্ট ইজ মোর, এখানেতে খরচাটা বেশি হয়। হায়ার ভোল্টেজ হেন্স নট সেফ, এখানেতে খুব বেশি ভোল্টেজে কাজ করতে হয় যেটা আমাদের কাছে নিরাপদ নয়। লো ভোল্টেজ সেপার অপারেশন, অর্থাৎ এখানেতে কম ভোল্টেজে করা হয় তার ফলে আমাদের একটু নিরাপদ থাকার সুবিধা হয়। নট সুইটেবল ফর ওয়েল্ডিং নন ফেরাস মেটাল, নন ফেরাস মেটাল এই প্রসেসতে জয়েন করতে আমরা পারি না। সুইটেবল ফর বোথ ফেরাস নন ফেরাস মেটাল, অর্থাৎ ডিসিতে আমাদের একটা সুবিধা পাচ্ছি যে বোথ ফেরাস অ্যান্ড নন ফেরাস দুটো মেটালই আমরা এখানে জয়েন করতে পারি। নট প্রেফার্ড ফর ওয়েল্ডিং থিন সেকশনস, অর্থাৎ এই এসি কারেন্টেতে থিন সেকশনের উপরে জয়েন করাটা ঠিক প্রেফার করা হয় না, কিন্তু এটা ডিসির জন্য খুব ইজিলি ব্যবহার করতে পারি। প্রেফার্ড ফর ওয়েল্ডিং থিন সেকশন, এটা ডিসির ক্ষেত্রে আমরা ইজিলি ব্যবহার করি। এনি টার্মিনাল ক্যান বি কানেক্টেড টু দ্য ওয়ার্ক অফ ইলেকট্রোড অর ইলেকট্রোড, অর্থাৎ আমরা তোমাকে যখন এই ফিজিক্যালি মেশিনটা দেখাচ্ছিলাম তার একটা প্লাস এবং মাইনাস পয়েন্ট দেখিয়েছিলাম, ওইখানেতে আমরা প্লাস দিকেতে সাধারণত ইলেকট্রোড ব্যবহার করে দেখিয়েছিলাম আর মাইনাস দিকে আমরা বেস মেটালের সাথে জয়েন করে দেখিয়েছিলাম। এটা যদি আমরা কোনো ক্রমে উল্টো বা ভুল করে ফেলি তাতে আমাদের এসিতে কোনো অসুবিধা নাই, কিন্তু এটা ডিসির ক্ষেত্রে কি হয় না, পজিটিভ টার্মিনাল কানেক্টেড টু দ্য ওয়ার্ক, পজিটিভ টার্মিনালটাকে ওয়ার্ক পেসের সাথেই যোগ করতে হবে আর নেগেটিভ টার্মিনালটাকে আমাদের অবশ্যই ইলেকট্রোডের সাথে ব্যবহার করতে হবে। এটা এদের একটা খুব বড় পার্থক্য। ইনার্ট গ্যাস ওয়েল্ডিং, এটা ওই এক ধরনের আর্ক ওয়েল্ডিংই, কিন্তু এখানেতে বাইরের থেকে গ্যাস প্রয়োগ করা হয় ওইখানে আর্ক সিল্ড তৈরি করার জন্য, অর্থাৎ বাইরে থেকে একটা বর্ম ওই গ্যাস দিয়ে তৈরি করা হয়। ইন কনভেনশনাল আর্ক ওয়েল্ডিং দ্য ফ্লাক্সেস আর ইউজ টু সিল্ড অ্যাটমসফিয়ার অ্যারাউন্ড দ্য মোল্টেন মেটাল অ্যান্ড আর্ক,
ওইখানেতে কনভেনশনালেতে আমাদের ওইখানে ফ্লাক্স ব্যবহার করেছিলাম, এক্ষেত্রে কি করছি ইনার্ট গ্যাস ওয়েল্ডিং সেপারেট ইনার্ট গ্যাস সাচ অ্যাজ আর্গন হিলিয়াম কার্বন ডাইঅক্সাইড আর ইউজড। অর্থাৎ এখানে বাইরে থেকে আর্গন হিলিয়াম বা কার্বন ডাইঅক্সাইড এই ধরনের আমরা গ্যাসকে আর্ক শিল্ড হিসাবে ব্যবহার করি সারাউন্ডিং দ্য ইলেকট্রিক আর্ক অ্যান্ড মোল্টেন মেটাল ফ্রম দ্য মেটাল। অর্থাৎ ওই সমস্ত যে মোল্টেন মেটাল তার সাইড দিকে যে আমাদের একটা এয়ার শিল্ডের কথা বলেছিলাম সেটা এই সমস্ত গ্যাস দিয়ে করা হয়। দাস ইনার্ট গ্যাস সার্ভস অ্যাজ এ শিল্ডিং গ্যাস, এখানে এই ইনার্ট গ্যাসটা একটা শিল্ডিং গ্যাস হিসেবে কাজ করে, হুইচ ডিসপ্লেস দ্য অক্সিজেন অ্যান্ড নাইট্রোজেন ফ্রম দ্য এয়ার সারাউন্ডিং দ্য আর্ক অ্যান্ড মোল্টেন মেটাল। যেটা আমাদের কি করছে না ওই সারাউন্ডিংস প্লেস অর্থাৎ যে জায়গাটাতে আমরা জয়েনিং করছি সেখান থেকে অক্সিজেন এবং নাইট্রোজেনকে দূরে পাঠিয়ে দেয়। দাস ইট প্রোভাইডস প্রোটেকটিভ শিল্ড অ্যারাউন্ড আর্ক অ্যান্ড মোল্টেন মেটাল। তো এখানে একটা কি করছে না এখানে সুরক্ষা বর্ম হিসাবে এটা কাজ করছে। দাস ইট এলিমিনেটস ফরমেশন অফ মেটাল অক্সাইড অ্যান্ড নাইট্রাইটস। অক্সিজেন আর নাইট্রোজেনকে ওই সংস্পর্শে না আসতে দিলেই তাহলে আমাদের ওখানে মেটাল অক্সাইড আর নাইট্রাইটসে গঠনের কোনো চান্সই থাকছে না, হুইচ লোয়ার ওয়েল্ড মেটাল ডাক্টিলিটি অ্যান্ড টাফনেস। এর ফলে টাফনেসটা এবং মেটাল ডাক্টিলিটিটা কমে যাচ্ছে। ইনার্ট গ্যাস ওয়েল্ডিং ইজ ফলো দুটো টাইপের হয়ে থাকে সাধারণত, যে গ্যাস টাংস্টেন আর্ক ওয়েল্ডিং বা সংক্ষেপে GTFW বলা হয়, অর টাংস্টেন ইনার্ট গ্যাস বা টিক বলা হয়। এই শর্ট ফর্মগুলো একটু ভালো করে দেখবে, এগুলো পরীক্ষায় আসে। নেক্সট গ্যাস মেটাল আর্ক ওয়েল্ডিং বা GMAW বলা হয়, আর মেটাল ইনার্ট গ্যাস MIG বা মিগ বলা হয়। সিমিলারিটিস বিটুইন টিগ অ্যান্ড মিগ, টিগ আর মিগের মধ্যে কি কি সিমিলারিটি আছে? 1 নাম্বার, নো ফ্লাক্সেস আর ইউজ টু সিল্ড দ্য অ্যাটমসফিয়ার অ্যারাউন্ড মোল্টেন মেটাল, অর্থাৎ এই গলে যাওয়া মেটালের সাইডে সিল্ড করার জন্য কোনো রকম ফ্লাক্স আমরা ব্যবহার করি না। 2 নাম্বার, ইনস্টিড অফ দ্যাট বোথ আর ইউজিং সেপারেট ইনার্ট গ্যাস, এখানেতে আলাদা করে ইনার্ট গ্যাস ব্যবহার করে থাকি, সেটা আর্গন হতে পারে, হিলিয়াম হতে পারে, কার্বন ডাইঅক্সাইড হতে পারে ফর শিল্ডিং পারপাস। এই দুটো ওদের মধ্যে সিমিলারিটি আছে, কিছু ডিফারেন্সও আছে, সেই দুটো ডিফারেন্সগুলো দেখি। টিগের ক্ষেত্রে আর্ক ইজ স্টাক বিটুইন এ নন কনজিউমেবল টাংস্টেন ইলেকট্রোড অ্যান্ড ওয়ার্ক পিস টু বি ওয়েল্ডেড। অর্থাৎ এখানেতে ইলেকট্রোডেতে আমরা কি ব্যবহার করছি টাংস্টেন হিসাবে একটা মেটালকে ব্যবহার করছি, যেটা কিন্তু এখানেতে গলে গিয়ে অর্থাৎ ওইখানে ওয়েল্ড পুলেতে কাজে আসবে না বা গলনেতে ওটা ব্যবহার হবে না, বাইরে থেকে আমরা একটা ইলেকট্রোড এই জায়গাতে গলনের জন্য ব্যবহার করে থাকি। মিগের ক্ষেত্রে আর্ক ইজ স্টাক বিটুইন কনজিউমেবল ইলেকট্রোড, অর্থাৎ ওইখানেতে যে আমরা ইলেকট্রোডটা ব্যবহার করব তো সেটা ডাইরেক্টলি ফিলার মেটেরিয়াল হিসাবে কাজ করবে। ফিলার মেটেরিয়াল ইজ অ্যাডেড, অর্থাৎ যেটা আমরা ফিলার মেটেরিয়াল ব্যবহার করব সেটা বাইরের থেকে সাপ্লাই নেব টিগের ক্ষেত্রে। আর মিগের ক্ষেত্রে সেটা অলরেডি ভেতরেতে যে তারটা আমরা ব্যবহার করে থাকি সেটাই ওখানে গলে গিয়ে ফিলার মেটেরিয়ালে কাজ করে। দ্য ইলেকট্রোড বা ফিলার ইজ ওয়ার ফেড ফ্রম এ রিল কন্টিনিউয়াসলি টু দ্য ওয়েল্ডিং জোন, অর্থাৎ একটা প্রেশার বা একটা রোলারের মাধ্যমে ডাইরেক্টলি ওইখানে সাপ্লাই করা হয়ে থাকে একটা তারের মাধ্যমে। কনজিউমেবল ইলেকট্রোড ইজ হ্যাভিং দ্য সেম কম্পোজিশন অ্যাজ ওয়ার্ক পিস মেটেরিয়াল, অর্থাৎ ওয়ার্ক পিস মেটেরিয়ালটা যা হয় আমরা ওখানে কনজিউমেবল যে তারটা ব্যবহার করি সেটা ওই একই মেটালের হয়ে থাকে। এটা মিগের একটা ডায়াগ্রাম দেখানো হয়েছে, দেখো এখানে মিগেতে দেখানো হয়েছে, দেখো একটা ডিসি সাপ্লাই আমরা ব্যবহার করেছি এইখানেতে, এটা একটা ইলেকট্রোড ওয়্যার বা সলিড কোর ওয়্যার, এখানে কপার নজল যার মাধ্যমে আমরা গ্যাসটাকে ফ্লো করাচ্ছি, যে সিল্ড গ্যাস যেটা দেখো এই ব্লু কালারের দেখানো হয়েছে, আর এখানে রেড কালারের কিছু আর্ক দেখানো হয়েছে, এটা ওয়েল্ড পুল বা এটা ওয়ার্ক পিস এখানেতে দেখানো হয়েছে। অর্থাৎ ড্রাইভ রোলস, এই রোলের মাধ্যমে এই তারটাকে এই ভেতরের দিকে পাঠানো হয় এবং এটাই গলে গিয়ে এখানে অর্থাৎ ফিউশনের পরে ওটাই ওখানে গিয়ে জমা হয়। এটা একটা ডায়াগ্রাম, এখান থেকে দেখো এই যে নজল, এখানে যে আমরা ফিলার মেটেরিয়াল সেটা এই ওয়্যার স্পুল থেকে বেরিয়ে এসে এখানে ড্রাইভ হুইলস, এই ড্রাইভ হুইলসের মাধ্যমে অর্থাৎ একটা অটোমেটিক ফিড দেওয়া হয় যেটা এই দিক দিয়ে পাস হয়ে এটার ভিতর দিয়ে সেখানে গলছে। এখানে একটা প্রান্ত দেখো এইখান থেকে দেওয়া হয়েছে পাওয়ার সাপ্লাই ডিসি পাওয়ার সোর্স, যেটা এখানে বেস মেটালে দেওয়া হয়েছে, আর একটা পাওয়ার সোর্স ইলেকট্রোড লিডের মাধ্যমে এইখানেতে দেওয়া হয়েছে। আর ওইখানে দেখো একটা ফ্লো মিটার আর একটা রেগুলেটর দেওয়া আছে, ওটা গ্যাসটাকে কন্ট্রোল করার জন্য, লো প্রেশার গ্যাস ওইখানেতে খুব প্রেশারটা যাতে কম থাকে। মিগ প্রসেসেতে কি করা হয়? দ্য হিট ইজ প্রডিউসড বাই অ্যান ইলেকট্রিক আর্ক বিটুইন দ্য
between the continuously fed metal electrode and the base metal. base metal আর continuous flow electrode মাধ্যমে একটা আর্ক তৈরি হয়, both the base metal and the filler are melt, দুটোই গলে যায় এখানে, ফিলার মেটাল আর যেটা বেস মেটাল সেটা এখানে গলিয়ে দেওয়া হয়। দ্য ওয়েল্ড এরিয়া ইজ প্রোটেক্টেড বাই ইনার্ট সিল্ড গ্যাসেস, অর্থাৎ একটু আগে যে কটা গ্যাসের নাম বললাম সে কটা গ্যাস এখানেতে আমাদের সিল্ড গ্যাস হিসাবে ব্যবহার হয়ে থাকে। ওয়েল্ডেবল মেটালস, এই প্রসেসে কি কি মেটালকে আমরা জয়েন্ট করে থাকতে পারি? স্টিল কার্বন, 2 নম্বর স্টিল লো অ্যালয়, স্টিল স্টেনলেস, অ্যালুমিনিয়াম, কপার অ্যান্ড ইটস অ্যালয়েজ, নিকেল অ্যান্ড ইটস অ্যালয়েজ, ম্যাগনেসিয়াম বা যে কোনো রিঅ্যাক্টিভ মেটাল যেমন টাইটেনিয়াম, জিরকোনিয়াম, ট্যান্টুলাম, এইগুলো আমরা এই মিগ পদ্ধতিতে ব্যবহার করে থাকি। অ্যাডভান্টেজ অফ মিগ, কন্টিনিউয়াস ওয়েল্ড মে বি প্রডিউসড নো ইন্টারাপশন, এখানেতে কোনো ইন্টারাপশন ছাড়াই আমরা এটাকে ভালোভাবে ব্যবহার করি। হাই লেভেল অফ অপারেশন স্কিল ইজ নট রিকোয়ার্ড, এখানেতে খুব ভালো যে স্কিল অপারেটরের দরকার হয় তা হয় না। স্ল্যাগ রিমুভাল ইজ নট রিকোয়ার্ড, এখানে যেহেতু স্ল্যাগ তৈরি হয় না তাই স্ল্যাগ রিমুভাল করার কোনো প্রয়োজন হয় না। হাই ওয়েল্ড স্পিড অ্যান্ড ক্যান বি ইজিলি অটোমেটেড, এবং এটা অটোমেটিক পদ্ধতিতে করা হয়ে থাকে। ডিসঅ্যাডভান্টেজ কী কী আছে না, ডিসঅ্যাডভান্টেজও আছে। এক্সপেন্সিভ অ্যান্ড নন পোর্টেবল ইকুইপমেন্ট ইজ রিকোয়ার্ড, দেখলে একটু আগে যে চিত্রটা দেখানো হয়েছিল সেখানে একটা বড় সেটআপের প্রয়োজন হচ্ছে এবং এটা খুবই এক্সপেন্সিভ, ব্যয়বহুল হয়ে থাকে। আউটডোর অ্যাপ্লিকেশন আর লিমিটেড বিকজ অফ এফেক্ট অফ উইন্ড, অর্থাৎ এটা আউটডোরে যে নিয়ে যাব যে গ্যাস ফ্লো, বাইরে থেকে যে গ্যাসটাকে অর্থাৎ ইনার্ট গ্যাস যেটা ব্যবহার করছি সেটা খুব বেশি যদি বাতাস বয় সেখানেতে এটা নষ্ট হবে, যার ফলে এর আউটডোর ব্যবহার খুবই কম করা হয়। টিগের এটা একটা দেখো দেওয়া হয়েছে ডায়াগ্রাম, যেখানে দেখো নন কনজিউমেবল টাংস্টেন ইলেকট্রোড, অর্থাৎ যে ইলেকট্রোড এটা থেকে যাবে, যেরকম বাইরে থেকে একটা ফিলার রড ওইখানেতে আর্কের ভেতরেতে ধরা হয়, যেটা গলে গিয়ে পর এইখানেতে ওয়েল্ড পুলেতে জমা হবে, কিন্তু ওই টাংস্টেনের যে আমাদের ইলেকট্রোডটা ব্যবহার হয়েছে এটা অ্যাজ ইট ইজ থেকে যাবে। পাওয়ার সাপ্লাই বাকি সব কিছুই একই মিগের মতন, কিন্তু এখানেতে যেটা লক্ষণীয় বিষয় অর্থাৎ যেটা ইলেকট্রোড সেটা আমাদের কোনো রকমভাবে ফিউশন বা গলন হয় না, ফিলার রড বাইরে থেকে ব্যবহার করা হয়। অ্যাডভান্টেজ কী কী আছে? ওয়েল্ড কম্পোজিশন ইজ ক্লোজ টু দ্যাট দ্য প্যারেন্ট মেটাল, খুব ক্লোজলি এটা গোলেভাবে জমা হয়। হাই কোয়ালিটি ওয়েল্ড স্ট্রাকচার, খুব ভালোভাবে একটা স্ট্রাকচার গঠন করে। স্ল্যাগ রিমুভাল ইজ নট রিকোয়ার্ড, যেহেতু স্ল্যাগ জমে না তাই রিমুভাল করার কোনো প্রশ্নই আসে না। থার্মাল ডিস্টরশন অফ ওয়ার্ক পিসেস আর মিনিমাল ডিউ টু কনসেন্ট্রেশন অফ হিট ইন স্মল জোন, শুধু একটা ছোট্ট এরিয়ার উপরেই একটা হিট জোন তৈরি হয়ে থাকে। ফ্লাক্স ইজ নট ইউজড, দেয়ারফোর ফিনিশড ওয়েল্ড ডু নট রিকোয়ার ক্লিনিং অফ করোসিভ রেসিডিউ, অর্থাৎ যেহেতু ফ্লাক্স জমছেই না তাহলে ক্লিনিং করার এখানে বা এখানেতে ওই ধরনের প্রসেস কোনো অবলম্বন করারই আমাদের দরকার হয় না। ডিসঅ্যাডভান্টেজ কি না, লো ওয়েল্ডিং রেট, এটা খুব আস্তে আস্তে হয়ে থাকে। রিলেটিভলি এক্সপেন্সিভ, একটু তুলনামূলকভাবে খরচা আছে। রিকোয়ার্স হাই লেভেল অফ অপারেটর স্কিল, এই ক্ষেত্রে একটু অপারেটরের স্কিল অনেকটাই দরকার হয়ে পড়ে। প্লাজমা আর্ক ওয়েল্ডিং, এটাও দেখো ওই সিমিলারই অনেকটাই দেখো, কিন্তু এখানে একটা আলাদাভাবে আর একটা গ্যাস ব্যবহার করছি, প্লাজমা গ্যাস, যেটা দেখো ওই গ্রিন কালারের এখানে একটা ফ্লো দেখানো হয়েছে। আর সিলডেড গ্যাস, সিলডেড গ্যাস একটা থাকছে যেগুলো আগের ক্ষেত্রেও দেখেছিলাম, এখানে এক্সট্রা একটা কি দেখলাম না, প্লাজমা গ্যাস। ওই প্লাজমা গ্যাসটা এখানে আর্ক সৃষ্টিতে কাজে লাগানো হচ্ছে। বাকি সব কিছু দেখো এখানেতে ডিসি পাওয়ার সাপ্লাই, এটা ওয়ার্ক পিস, ওয়েল্ড পুল, যেখানে আগে একই জিনিস ছিল, সিল্ড গ্যাস নজল, এই নজলের মাধ্যমে দুটো গ্যাসকে দেখো, একটা প্লাজমা গ্যাস একটা সিল্ড গ্যাস। আর এখানে নন কনজিউমেবল টাংস্টেন ইলেকট্রোড, অর্থাৎ এখানেতে আগের সঙ্গে ছবির সঙ্গে মিল পেলাম, অর্থাৎ এই ইলেকট্রোডটার কোনো গলন বা ক্ষয় হবে না। অ্যাডভান্টেজ অফ প্লাজমা আর্ক ওয়েল্ডিং এনশিওরস গ্রেটার আর্ক স্টেবিলিটি, অবশ্যই এখানে যেহেতু প্লাজমা গ্যাসটাকে আমরা আর্ক সৃষ্টির কাজে ব্যবহার করছি তাই এখানেতে স্টেবিলিটি অবশ্যই বেশি হবে। রিকোয়ার্স লেস অপারেটর স্কিল, অপারেটরের স্কিল খুব একটা বেশি দরকার হয় না, ডিউ টু গুড টলারেন্স অফ আর্ক টু মিস অ্যালাইনমেন্টস, অর্থাৎ ওই যে অপারেটরকে যে মেনটেন করতে হবে ওয়ার্ক পিসের সাথে এই যে নজলের একটা গ্যাপ, সেটা এখানেতে মেনটেনটা খুব ইজি হয়ে যায়। হাই ওয়েল্ডিং রেট, এটা ওয়েল্ডিং রেটটা খুব বেশি হয়। হাই পেনিট্রেটিং ক্যাপাবিলিটি, অর্থাৎ কি হোল এফেক্ট এই ক্ষেত্রে
হয় না বললেই চলে। ডিসঅ্যাডভান্টেজ অফ প্লাজমা আর্ক ওয়েল্ডিং, এক্সপেন্সিভ ইকুইপমেন্ট, অবশ্যই এটা আরও বেশি ব্যয়বহুল হয়ে যাবে। হাই ডিস্টরশন অ্যান্ড ওয়াইড ওয়েল্ড অ্যাজ এ রেজাল্ট অফ হাই হিট ইনপুট, অর্থাৎ এখানেতে অনেকটা বেশি অংশ ধরে যখন গলানো হচ্ছে তখন এখানে হিট ইনপুটটাও অনেকটা বেশি হয়ে পড়ে। ইলেকট্রোস্ল্যাগ ওয়েল্ডিং, ইলেকট্রোস্ল্যাগ ওয়েল্ডিংটা কীরকম দেখো, এখানে এটাতেও পাওয়ার সাপ্লাই দেওয়া হয়েছে, ইলেকট্রোড ওয়্যার এখানেতে এটা দেখানো হয়েছে। এখান থেকে একটা সাপ্লাই দিয়ে এখানে একটা স্টার্টিং প্লেট, একটা নিচেতে প্লেট ব্যবহার করা হয়ে থাকে। এটা একটা ওয়েল্ডিং পিস, এটা একটা ওয়েল্ডিং পিস, এটা মোল্টেন স্ল্যাগ দেখানো হয়েছে, ওয়েল্ড পুল এই রেড কালারটা দেখানো হয়েছে, আর গাইড টিউব উপরে একটা ছবিতে দেখো দেখানো হয়েছে। এটা ইলেকট্রোস্ল্যাগ ওয়েল্ডিংটা কি না, ইজ দ্য ওয়েল্ডিং প্রসেস in which the heat is generated by an electric current passing between the consumable electrode, এখানে consumable electrode ব্যবহার করা হয়ে থাকে, আর filler material and the workpiece through a molten slag which covers the weld surface, অর্থাৎ এটা গলে গলে আস্তে আস্তে জমা হতে হতে উপর দিকে উঠতে থাকছে। অর্থাৎ একটা বড় টাইপের যদি হোলকে আমরা কোনোভাবে ফিল আপ করি, ঠিক সেম জিনিসটা এই ধরনের ওয়েল্ডিংয়েতে করা হয়ে থাকে। এর অ্যাডভান্টেজ হাই ডিপোজিশন রেট আপ টু 45 পাউন্ডস পার আওয়ার, অর্থাৎ 20 কেজি পার আওয়ার হয়ে থাকে, এটা একটা বিশাল অ্যাডভান্টেজ। লো স্ল্যাগ কনজামশন অ্যাবাউট 5% অফ দ্য ডিপোজিটেড মেটাল ওয়েট, স্ল্যাগ কনজামশনও খুব কম হয়। লো ডিস্টরশন, আনলিমিটেড থিকনেস অফ ওয়ার্ক পিস, অর্থাৎ যতটা বড়ই থিকনেস হোক না সেই জায়গাটার এক কথায় গর্ত ভর্তির মতন বা গর্ত পূরণের মতন এই কাজটা এই ওয়েল্ডিং প্রসেসে আমরা করতে পারি। ডিসঅ্যাডভান্টেজ কি না, ডিসঅ্যাডভান্টেজ হচ্ছে কোর্স গ্রেন স্ট্রাকচার, অর্থাৎ গ্রেন স্ট্রাকচার একটু বড় হয় অফ দ্য ওয়েল্ড পিসেস। লো টাফনেস অফ দ্য ওয়েল্ড, ওই জায়গাটার টাফনেসটা একটু কমই হয়ে থাকে। অনলি ভার্টিক্যাল পজিশন ইজ পসিবল। থ্যাংক ইউ ওয়াচিং ফর দিস ভিডিও। নেক্সট ভিডিওর জন্য অবশ্যই সাবস্ক্রাইব করো, লাইক করো, যদি ভালো লেগে থাকে তাহলে শেয়ার করে থাকবে। নেক্সট ভিডিওতে আমরা গ্যাস ওয়েল্ডিং সম্বন্ধে আলোচনা করব।